ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ শুরু, ব্যালট যাবে আগের দিন। দলগুলোর অভিযোগ খতিয়ে দেখবে ইসি। 4 সপ্তাহের জন্য সাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট। প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। অন্তর্বর্তী সরকারের মেয়াদে হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ভূ রাজনৈতিক চাপ দেখছে না চীন। আমন্ত্রণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুরুতেই আশিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর। গণভোটের প্রচারণার দায়িত্ব শুধু সরকারের নয়, সবার। আলাদা অনুষ্ঠানে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের কয়েক উপদেষ্টা। টাঙ্গাইলে প্রচারণায় অংশ নিয়ে উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, নির্বাচন ও গণভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। জয়পুরহাটে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা ফারুক ই আজম বলেন, হ্যাঁ না ভোটে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আর কিশোরগঞ্জে উপদেষ্টা আদিলুর রহমান মন্তব্য করেন, সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসরদের শক্তি গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট। গণভোট সংক্রান্ত প্রচারণা এটা কেবল সরকারের দায়িত্ব না। গণভোট এবং ভোট সফল করার মূল দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর। জুলাই সনদ সাইন করেছে, স্বাক্ষর হয়েছে, তারই নিরিখে হ্যাঁ না ভোটটা অপরিহার্য হয়ে আছে। যেহেতু এই সরকার সংস্কারের জন্য আসছে, সংস্কার একটা এই সরকারের ম্যান্ডেট, সংস্কারের অংশ হিসাবে এই হ্যাঁ না ভোটটা অনিবার্য হয়েছে। জুলাই সনদ হয়েছে, সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। যারা জুলাইয়ের গণভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়। কে এমপি হয়ে সংসদে যাবে তা নির্ধারণ করত শেখ হাসিনা। এবার দেশের ভোটাররা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্ধারণ করবেন। যারা ভোট প্রদানে বাধা দিবেন তারা শেখ হাসিনা হয়ে যাবেন। দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আপনার জনপ্রতিনিধি কে হবে, কে সংসদে গিয়ে আপনার কথা বলবে, সেটা আপনি ঠিক করবেন। এটা আগে ঠিক করতো শেখ হাসিনা, একজন ব্যক্তি। এখন বাংলাদেশের 18 কোটি মানুষ সেটা ঠিক করবে। ঠিক আছে, কাজেই আমরা অসাধারণ একটা নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করব। আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থীকে আমাদের মনে চায়, যাকে ইচ্ছা আমরা ভোট দিব। আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করছে ইসি। ফেব্রুয়ারির প্রথম দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে ব্যালট ও অন্যান্য সামগ্রী। এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক প্রস্তুতি এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। তৈরি করা হয়েছে চেকলিস্ট অনুযায়ী 2-1 দিনের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে সংসদীয় আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা। ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে ফেব্রুয়ারির শুরুতে, আর কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের আগের দিন। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠক করছে নির্বাচন কমিশনের সাথে। ইসির কাছে বিভিন্ন দাবি জানাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তারা কোনো চাপ অনুভব করছেন না। জানান, দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। এটা ভালো দিক যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। ইসি আনোয়ারুল ইসলাম সরকার আরও জানান, ভোট হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। আমরা যেহেতু এই দেশের নাগরিক,
আমরা বিভিন্ন সময় ভোট দেখেছি, ভোটের কাজে ছিলাম, সেই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগছে। কোনো চাপ নাই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। মঙ্গলবার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 21 জানুয়ারির প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন, তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। দুপুরে ময়মনসিংহে তারেক স্মৃতি স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বলেন, কে ক্ষমতায় গেল কে না গেল তাতে কিছু আসে যায় না। সাদা ব্যালট 5 বছরের জন্য আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত থাকবে বলে কথা দিয়েছে। তাই গণভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তা সফল হবে না। মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ 2025, যেখানে গণভোটের কথা বলা হয়েছে, সেখানে এমন কথা বলা হয় না যে প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা এইখানে কি ভূমিকা পালন করবে। ওই আদেশের অধীনে যে 2025 গণভোট অধ্যাদেশ দেওয়া হয়েছে, সেখানেও এটা উল্লেখ করা নাই। ফলে আইনিভাবে আপনাদেরকে কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীদের বাড়িত করে না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নির্বাচন কমিশনের নির্দেশনা ও জাতীয় নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আদালত এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। বলেন, আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটের পর সাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। দীর্ঘ 28 বছর পর মঙ্গলবার সাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সীমিত একটা অর্ডার যে 4 সপ্তাহের জন্য নির্বাচন অন্য কোনো সংগঠনের বা শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারবে না। এরপরে হতেই পারে ওনারা পুনর্তফসিল ডিক্লেয়ার করে আর একটা নতুন ডেট দিতেই পারে। কোনোভাবেই কিন্তু শাহজালাল ভুক্তভোগী হচ্ছেন না, একটু পিছাচ্ছে। সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। আরো খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল, যাচ্ছি তার কাছে। শিমুল, সাকসু নির্বাচন স্থগিতের আদেশে যে সড়ক অবরোধের বিষয়টা আমরা জানতে পারলাম, এর সর্বশেষ পরিস্থিতি জানাবেন। শ্রেয়া, প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু সিলেট সুনামগঞ্জের যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কটি অবরোধ করে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং সাকসুতে যারা প্রার্থী হয়েছিলেন তারা। এবং উচ্চ আদালতে যে রায় আসছে যে 4 সপ্তাহের জন্য সাকসু এবং হল সংসদ নির্বাচন স্থগিত, এই রায়টি তারা শোনার সাথে সাথেই কিন্তু এই সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি তারা অবরোধ করে রেখেছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে, অর্থাৎ আমি যে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, এটা ঠিক সামনের অংশ এবং পিছনের অংশ প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট তৈরি হয়েছে। এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তারা খুবই আসলে কষ্টের মধ্যে এই সময়টুকু তারা পার করছেন এবং কোনো দিকে আসলে গাড়ি চলাচলের সুযোগ নেই। এবং যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন তারা আগামীকাল যদি সাকসু নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে তারা এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবেন এবং এটা কত সময় পর্যন্ত চলবে আসলে তারাও নিশ্চিত করে বলেননি। তবে এখানে যারা আন্দোলনকারীরা তারা বলেছেন যে চেম্বার আদালতে তাদের এই রায়ের জন্য আবার এই সাকসুর এই রিটটি গিয়েছে এবং সেখান থেকে হয়তো যদি ইতিবাচক কোনো ফলাফল আসে তাহলে তারা এই সড়ক অবরোধটি তুলে নেবেন। আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ 28 বছর পর আগামীকাল শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের কথা ছিল এবং শুরু থেকে আমরা সকাল থেকে আপনাদের দেখিয়েছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটামুটি প্রস্তুত ছিল এবং তারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছিল। কিন্তু একটি রিটের কারণে উচ্চ আদালত এটা 4 সপ্তাহের জন্য স্থগিত করেছেন, যার জন্য আসলে এই দুর্ভোগটি তৈরি হয়েছে। এবং শিক্ষার্থীরা বলছেন যিনি রিট করেছেন, অর্থাৎ যিনি স্বতন্ত্র ভিপি প্রার্থী ছিলেন মমিনুর রশিদ শুভ, তাকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তারা বলেছেন কোনোভাবেই তারা ক্যাম্পাসে প্রবেশ করতে দিবেন না।
সব মিলে আসলে বলা যায় যে এই যে দুটি সড়ক মোটামুটি আসলে যারা এই সড়কে চলাচল করছেন তারা খুবই ভোগান্তিতে পড়েছেন এবং এই ভোগান্তি আসলে কবে নাগাদ শেষ হয় তা এখন দেখার বিষয়। তো শ্রেয়, আমার কাছে এই ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে সবশেষ। ধন্যবাদ শিমুল। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এই কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর চীনা রাষ্ট্রদূত বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূ রাজনৈতিক চাপ দেখছে না চীন। সোমবার সকালে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সাথে নিয়ে রংপুরের কাউনিয়ার তিস্তা তীরবর্তী এলাকা পরিদর্শন করেন পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের দাপ্তরিক সব কাজ শেষ। এই সরকার না পারলেও পরবর্তীতে কাজ করতে বাধা থাকবে না। এগুলো যেহেতু বড় রাজনৈতিক ইস্যু, আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো। নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয়, সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করে দিয়েছি। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দ্রুতই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ। এজন্য কোনো ভূ রাজনৈতিক চাপ অনুভব করছে না চীন। এই প্রকল্পের সহযোগিতার কোনো ঘাটতি নেই। আমরা দ্রুত সময়ের মধ্যে পর্যবেক্ষণ শেষে কাজ শুরু করতে পারব। আমরা কোনো ভূ রাজনৈতিক চাপ অনুভব করছি না। তবে আর কথায় বিশ্বাসী নয় তিস্তা পাড়ের মানুষ, দেখতে চান কাজের বাস্তবায়ন। জমি যদি না থাকে, আসল জিনিস যদি ভাঙি যায়, তাহলে গাড়ি তো বাসে কি করিয়া, কামলারা ফির বাসে কি খায়। আমরা আশা ছাড়ি না, কিন্তু বিষয়টা হলো যে এই সরকার যেটা করলেন সেটা হচ্ছে যে তারা আমাদেরকে ধোঁকা দিলেন। অতীতের সরকার যে কাজটি করেছে শেষ মুহূর্তে এসে, এই সরকারও শেষ মুহূর্তে এসে মানুষের কাছে আশার কোনো বাণী দিলেও কংক্রিট কোনো সুনির্দিষ্ট কোনো তার যে রোডম্যাপ ছিল সেই রোডম্যাপ বাস্তবায়ন করতে পারে। সত্যি কি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে, নাকি তিস্তা আবারও থাকবে প্রতিশ্রুতির নদী হয়ে? এমন প্রশ্ন উত্তরবঙ্গের মানুষের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। যশোরের শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল, মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। আগামী রাজনীতি হবে মানুষের কল্যাণে। তারেক রহমান আরও বলেন, ফ্যামিলি কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ মানুষকে শক্তিশালী করা হবে। আগামীতে ফের খালকাটা কর্মসূচি চালু হবে, দূর করা হবে পানির কষ্ট। পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতেও কাজ করবে বিএনপি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন করে 2 ফেব্রুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। সোমবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। চার্জ গঠনের দিনে কড়া নিরাপত্তায় হাজির করা হয় চিন্ময় কৃষ্ণ সহ মামলার 23 আসামিকে। আদেশে সন্তুষ্টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন আসামি পক্ষের আইনজীবী। পুরো আদালত চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই নিরাপত্তার কারণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জ গঠন এবং আসামিদের আদালতে হাজির করা। সকাল 9:30টায় মামলার অন্যতম আসামি সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ সহ 23 আসামিকে আনা হয় আদালতে। প্রিজন ভ্যান থেকে নামিয়ে এজলাসে প্রবেশের আগ পর্যন্ত পুরো সময়টা ছাতা দিয়ে ঢেকে নেওয়া হয় চিন্ময়কে। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে শুনানি কার্যক্রম। দীর্ঘ শুনানি শেষে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক মামলায় পলাতক 16 জন সহ 39 আসামির বিরুদ্ধে 302 এবং 109 ধারায় চার্জ গঠনের আদেশ দেন। 2 ফেব্রুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। 2 ফেব্রুয়ারি আসামি এই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শুরু করার জন্য আমরা আশা করছি ওই তারিখ থেকেই আমরা সাক্ষী নিয়ে আসবো রাষ্ট্রপক্ষ আদালতের নোটিশ প্রাপ্তি সাপেক্ষে। এই ঘটনার প্রিপারেশন, মোটিভ, ইন্টেনশন, পূর্ব পরিকল্পনায় আসামি চিন্ময় সহ সকল আসামিরা ওতপ্রোতভাবে জড়িত। এদিন আদালতে উপস্থিত ছিলেন চিন্ময়ের আইনজীবীও। তাকেও কড়া নিরাপত্তা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আদালত চত্বরে কথা না বললেও পরে হোটেলে অভিযোগ করেন ন্যায় বিচার না পাওয়ার। ঘোষণা দেন উচ্চ আদালতে যাওয়ার। 164 ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দিটা দিয়েছেন 3 জন আসামি, ওরা কেউ এখানে ওনার নাম বলে নাই। ওনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রকমের ইনভলভমেন্ট নাই।
এই মামলায়। এই চার্জের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। প্রশাসনের তরফ থেকে এবং চট্টগ্রাম বারের সম্মানিত বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। চার্জ গঠনের দিন আদালতে হাজির ছিলেন আলিফের বাবা জামাল উদ্দিন। বিচার শুরু হওয়ায় সন্তুষ্টি জানিয়ে ন্যায় বিচারে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে সহযোগিতা চান। সাক্ষীরা যেন সাক্ষী দিতে আসতে পারে নির্বিঘ্নে এই যেন সরকারের নিরাপত্তা দেয়। 2024 সালের 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলা হলে তার অনুসারীদের তাণ্ডব চলে আদালত এলাকায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। তার বাবা বাদী হয়ে 31 জনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ 39 জনের নামে চার্জশিট দাখিল করে আদালতে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। অল্পের জন্য রক্ষা পেলেন রোগীসহ 7 যাত্রী। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝিনাইদহ যাচ্ছিল রোগীবাহী অ্যাম্বুলেন্স। ধলেশ্বরী সেতুর উপর যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। পরে সবাই দ্রুত নেমে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। এবার এক নজরে দেখে নেব দেশের আরো কিছু খবর। ঝিনাইদহের আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। নাটোর আদালত চত্বরে বাদী বিবাদী পক্ষের সংঘর্ষ হয়েছে। আটক করা হয় 3 জনকে। খুলনায় 2 সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা হয় অস্ত্র, গুলি ও গাঁজা। ফেনীতে কিশোর গ্যাং সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। হস্তান্তর করা হয় মডেল থানায়। রাজবাড়ীতে রিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।